আমি কিন্তু দেখেছি কে বলেছ ফালতু ছেলের দল। এই কথাটা নিজের মায়ের সামনে বলো, তোমাদের মা খুব গর্বিত হবে। ভীষণ মিহিস্বরের মেয়েটির এমন রূঢ় জবাবে ওরা থতমত খায়। অল্প বয়সী গাধার দল, তাই বোকামি করে সবাই একযোগে তাকায় মন্তব্য যে করেছে সেই ছেলেটার মুখের দিকে। জান্নাত বুঝে নেয় সবটা। ভারী শ্বাস ফেলে ওই ছেলেটিকে বলে, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি মায়ের বুকের দুধ খাওনি। দেখে মনে হচ্ছে ছোটবেলা থেকেই গাঁজা টানো তুমি, তাই হয়তো আম করে মজা নিতে পারলে। তোমার চেহারায় থুতু আমার। জান্নাতের গলা কাঁপলেও ওর গলার জোর মুহূর্ত মুহু বাড়ছিল। সোহানাও কথা হারিয়ে জান্নাতের দৃঢ়তা দেখছিল। ভাবছিল, এই কি সেই মেয়েটা, সেই জান্নাতুল? ওই ছেলেটা তেরা ভীষণ। উঁচু গলায় বলে, কোনো প্রমাণ আছে আমি বলেছি? জান্নাত তখন দিশা হারিয়ে রেগে মেগে চিমসে শরীরের। নেশাখরের মতো দেখতে ছেলেটার দিকে তেড়ে যায় চর মারবে তাই। সুহানাও ওকে ধরে টেনে। আশেপাশ থেকে কিছু লোক এসে ভিড় জমাতেই ছেলেগুলো যেন লেজ গুটিয়ে পালিয়ে যেতে চায়। জান্নাত তখন নিজের মধ্যেই ছিল না। ওই আমওয়ালা ঝাঁপি থেকে পরপর 4-5টা আম তুলে ছুঁড়ে মারে ছেলেটাকে লক্ষ্য করে। যদিও নিশানা ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে আমওয়ালাকে টাকা দিয়ে রাগে গজ করতে করতে গাড়িতে উঠে বসেছে জান্নাত। সুহানা ধীরে ধীরে সবকিছু বলল স্বামীকে। স্বামীর চোখ দুটো তৎক্ষণাৎ বিস্ফোরণ ঘটায়। গোল্লা গোল্লা চাহনি আশ্রে পড়ে জান্নাতের সরল মুখটাতে, যে কিনা বসার ঘরের এক কোণে দাঁড়িয়েছিল মাথা নিচু করে। মনের মধ্যে কোথাও একটা তার সংকোচ জমেছে। এই লোক এখন তাকে খোঁচা দিয়ে বলবে, আরো যাও বাইরে, মজা হলো তো? কেমন মজা হলো জান্নাতুল ফেরদৌস? স্বামীর সেসব কিছুই বলে না, শুধু তাকিয়ে দেখছে জান্নাতকে। জান্নাত আড়ষ্টটা কাটিয়ে চোখ তুলতেই চোখে চোখে যখন দুজনের মিলন ঘটল, জান্নাত নড়ে চড়ে উঠে চলে গেল দোতলায়। ওর পেছন পেছন স্বামীরও ঘরে ঢোকে খানিক বাদে। এতক্ষণ হেঁটে ভারী কষ্ট হচ্ছে তার। ক্রসটা রেখে বিছানায় বসে পড়ে। তবে তার মনোযোগী দৃষ্টি আয়নায়, জান্নাতের প্রতিবিম্বে। মাথা থেকে হিজাব খুলছিল জান্নাত, আর চোখে আবারও যখন আয়নায় স্বামীর চোখে চোখ রাখে তখন স্বামীর নিজের দৃষ্টি নামিয়ে গম্ভীর হয়। গলা খাকারি দিয়ে বলে ওঠে, সত্যি চর মারতে নাকি? হুম। নিচু স্বরে জবাব দেয় জান্নাত। স্বামীর চোখ তোলে না, বরং আরো কিছুটা গম্ভীর হয়ে আমতা আমতা করে বলে, অসভ্য, অজাত এবং মূর্খ ছেলেপেলে ওসব। আসলে এইসব ছেলেপেলেতে ভরে গেছে দেশটা, সেই জন্য সব পুরুষ কথা শোনে। জান্নাত শ্বাস ফেলে জবাব দেয়, জি, যেমন অসভ্য অজাত মেয়ে লোকেতে ভরে গিয়েছে দেশটা, সেই জন্য সবাই নিরীহ মেয়েদেরও কথা শোনায় হয়তো। স্বামীর চোখ তুলল, তবে গম্ভীরতারা কাটল না চেহারায়। বলল, আমি তোমাকে বলেছিলাম বাইরের পৃথিবী নোংরা। জি বলেছিলেন, তাই তো নোংরাকে লাথি মারতে চাইলাম আজ। থমথমে হয়ে যায় স্বামীরের মুখ। বলল, আসলেই মারতে? মনে তো হচ্ছে হঠাৎ খুব সাহস এলো বুকে। বাইরে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। স্বামীর জান্নাত একসাথে সেদিকে তাকায়। স্বামীরের কণ্ঠস্বরে হঠাৎ তার উদাসীনতা প্রকাশ পেল। জান্নাতের কথার জবাবে বলে উঠল, বেশ, আসলে নারীর এহেন স্বাধীনতা আর সাহসকে আমিও সাপোর্ট করি। ওইসব জানোয়ারদেরকে লাথি মারাই উচিত, তবে কখনোই স্বামীর ওপরে গিয়ে নারীর বেশি বোঝাকে এত সাপোর্ট করব না। জান্নাত হঠাৎ উদাসীন হয়ে হাসল, তবে বলল না কিছু স্বামীরের কথার জবাবে। ইদানিং লোকটা খুব কুচুটে ধরনের ঝগড়ুটে হয়েছে। বাড়িতে বসে থাকে থেকে কিছু হলেই ভীষণ ঝগড়া করে মেয়েদের মতো। জান্নাত ঝগড়া চায় না, এসব নিয়ে ঝগড়া করা অহেতুক ব্যাপার। সে লোকটাকে যতটুকু বুঝতে চায়, লোকটা ততটা বেশি এলোমেলো করে দেয় জান্নাতের ভাবনা। লাগামহীন বৃষ্টি পড়ছে সন্ধ্যা থেকে। এখন রাত 10টা। বৃষ্টি থামার নাম নেই। খেয়ে দিয়ে জান্নাত আর স্বামীর ঘরে ঢুকল। আজ লোডশেডিং হচ্ছে খুব। জেনারেটরের বাতিও জান্নাত নিভিয়ে রাখল। আধো অন্ধকার ভালো লাগছিল। জানালা দিয়ে বিদ্যুৎ চমকানো দেখতে দারুণ লাগছিল। পরিবেশটা ভীষণ ঠান্ডা। একটা মোমবাতি জেলে ঘরটাকে সামান্য আলোকিত করে জান্নাত বেলকনিতে যায়। সেখানে গিয়ে মাথায় হাত দেয়। কিছু ক্যাকটাস প্লান্টস যেগুলোতে বেশি জল লাগানো ক্ষতি, সেগুলোর টব জলে থই থই করছে। জান্নাত দ্রুত সেগুলো সুরক্ষিত করে। স্বামীর রাতের ঔষধটা খেতে পানি হাতে নেয়। জান্নাত খানিক বাদে বেলকনি থেকে ঘরে ঢুকলো কাক ভেজা হয়ে। বৃষ্টির ছাট ভিজিয়েছে তাকে ভালো মতন। দ্রুততার সাথে এদিক ওদিক না তাকিয়েই এক কোণে গিয়ে শাড়ি ছাড়ল সে। খুব ঠান্ডা এই বৃষ্টির পানি।
কলিজা অবধি কাঁপছে জান্নাতের। স্বামীর ঔষধ হাতে তাকিয়ে আছে। তার চোখের সামনে 12 হাতি শাড়ি খুলে খুলে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এক অপার্থিব সৌন্দর্যের নাতি। মোমবাতির ওই টিমটিমে আলোতেও জলজল করছিল হলুদ ফর্সা রঙের ওই শরীরটা। স্বামী তাকিয়ে আছে, ঔষধ খেতে ভুলে গিয়েছে সে। বাইরে বাস পড়ছে। আজ বহুদিন পরে স্বামীর পুরুষালী মনটা হাহাকার হয়ে উঠল। এ তার অধিকার, তার শান্তির জায়গা। অথচ স্বামীর লুফে নিতে পারবে না, তার অপরাধ বোধ হবে। যেই বোধ ওই মেয়ে ঢুকিয়েছে কথার ছলে। জান্নাত একটা শুকনো সুতির শাড়ি জড়িয়ে বুকে আঁচল টানতেই স্বামীর সাথে চোখাচোখি হলো। লোকটার ওই বেকুল দৃষ্টিতে মেয়েটির পা থেকে মাথা হঠাৎ কাঠা দিয়ে উঠল যেন। আজ বহুদিন পরে লোকটার অমন দৃষ্টিতে বন্দী হলো জান্নাত। স্বামীর আদর ভালোবাসা সবসময় যে জান্নাত অত্যাচার মনে করত, তেমনটা নয় আসলে। সবসময় না হোক, কখনো কখনো সেও তো ওই শক্ত বুকে শান্তি পেত। বিশেষ করে স্বামীর যখন তাকে কোমলতা নিয়ে ছুত, তখন জাগত জান্নাতের স্ত্রীর সত্তা খুব ভালো করেই জাগত। জান্নাত ঢোক গিল, স্বামীর দৃষ্টি নামায় না। মুহূর্ত কাটে, বৃষ্টি ঝাঁপ বাড়তে থাকে, বাস পড়ার শব্দ জোরালো হতে থাকে। হঠাৎ হতবুদ্ধি হয়ে জান্নাত তোতলে বলল, আমি কোনো ব্যবস্থা নিইনি আসলে। স্বামীর হঠাৎ রেগে গেল প্রচুর, দাঁতে দাঁত চাপল। ভারী নষ্ট মেয়ে তো, স্বামীর একটু তাকাতেও পারবে না। তাকালেই মনে করবে স্বামীরের শরীর চাই। এটার জন্যই বসে থাকে স্বামীর চৌধুরী সারাদিন। রাগে গা কেঁপে উঠল স্বামীরের। চোখ সরিয়ে চিবিয়ে চিবিয়ে বলতে থাকে, কিছু লাগবে না, ঘুমাও। জান্নাত অবাক চোখে তাকালো। লোকটার হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারল না ও। গুটি গুটি পায়ে এগিয়ে এসে জড়তা নিয়ে জান্নাত চুপচাপ স্বামীরের পাশে দ্রুত নিয়ে শুল। স্বামী তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল মাসুম মাসুম দেখতে মেয়েটার গোলগাল মুখে। আপনা আপনি ভেতরে ভেতরে একটা দীর্ঘশ্বাস বয়ে যায় স্বামীরের, এবং কিছুক্ষণ ওভাবে চেয়ে থেকে হঠাৎ বলে উঠল, আঁচলটা সরাও। গুরু গম্ভীর স্বরে ঠান্ডা আদেশ। জান্নাত ভীষণ চমকালো কথাটাতে। বিব্রত হলো খুব। শুয়ে থেকেও মনে হচ্ছে কাঁপছে সে। স্বামীর দ্বিতীয়বার একই সুরে বলে উঠল, আঁচলটা সরাও। হাঁসফাঁস করে উঠল জান্নাত। খুব খারাপ লাগছিল তার হঠাৎ। মিসক্যারেজের পরে এত কিছু হয়ে গেল, এখনো দুজনের অন্তর্দ্বন্দ্ব বিদ্যমান। কখনো বাচ্চাটার প্রসঙ্গ টেনে জান্নাতকে সহানুভূতি দিলই না লোকটা। সারাদিন অভিযোগ করতেই ব্যস্ত থাকে, অথচ একটিবার স্বীকার করল না, জান্নাত ওটা আমাদের বাচ্চা ছিল। তুমিও কখনো ওর কথা ভেবে কষ্ট পেও না। তবে তো জান্নাত বিগত দিনগুলোর সব অতিক্ত অতীত মুছে লোকটার কাছে ঠাঁই নিত, এবং দিন শেষে এটাই করবে জান্নাত। কিন্তু জান্নাতের সব সুপ্ত বাসনাকে পায়ে দাবিয়ে সে দিন শেষে তার চরিত্রেই অটল থাকলো। আর আজ সেই একটুও না শোধরানোর লোকটাকেই জান্নাত আপন করতে হচ্ছে। জান্নাত খুব স্বাভাবিক আচরণ করলো। চুপচাপ বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই হঠাৎ দেখলো লোকটা তার বুকে পরম আবেগে আশ্রয় নিল। ঠিক যেভাবে কখনো কখনো জান্নাত মাথা ঠেকাতো লোকটার বুকে, একইভাবে ঠেকিয়েছে লোকটা। গোটা শরীরটা ঝাঁকুনি দিল জান্নাতের লোকটার এহেন আচরণে। পরপর হাত চলে গেল স্বামীরের মাথার চুলে, এবং দুজনে চুপচাপ একেবারে নিস্তব্ধ হয়ে ওভাবেই পড়ে থাকলো। নীরবতা ভাঙল স্বামীরের। সে চিরায়িত গম্ভীর স্বভাব থেকে বেরিয়ে হঠাৎ করে বলে উঠল, আমার ছোঁয়ায় কখনো ভালোবাসাও খুঁজে পাওনি তুমি? এখনো পাচ্ছ না? বড় বড় শ্বাস ফেলছে জান্নাত। সে থ হয়ে গিয়েছে। স্বামীর বলতে থাকে, বলো তো সত্যি করে। জান্নাত কি জবাব দেবে? সে এই লোকের এই রূপ হজম করতে পারছে না। স্বামীর আরও মিশে যায় জান্নাতের নরম তনুতে। বলতে থাকে, সবসময় চাহিদা নিয়েই ঘুরতাম। সারাদিন অফিস বাইরের হ্যাপা সামলে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরলে একটু শান্তিও তো খুঁজতাম তোমার মাঝে। সেগুলো বলো না কেন? ভালোবাসা নাকি কি সব ছাই, সেসব খুঁজে পেতেই না? জান্নাত ঢোক গেলে বেশ খানিকটা সময় পর জবাবটা দেয়, পেতাম তো, অস্বীকার করব না। তবে ভালোবাসার সাথে আরো অনেক ভারী ভারী জিনিস থাকতো, সেই সব সরিয়ে আপনার ওই ভালোবাসা বুঝে নিতে কষ্ট হতো। এখনো হয়। স্বামীর চুপ হয়ে যায়। জান্নাত বলতে থাকে, ওভাবে বারবার আপনাকে ছোট করতে চাইনি। ছোট মানুষ মুখ থেকে কি সব বলে ফেলেছি রাগের মাথায়।
অভিযোগ থাকলেও ছোট করতে চাইনি আমি আপনাকে। ম্লান হাসলো স্বামীর, নিচু স্বরেই শুধালো। ছোট মানুষ তুমি? কই, রুহিকে ভাগিয়ে দিতে আমাকে যখন ব্যবহার করলে তখন তো মনে হয়নি তুমি ছোট। জান্নাত চোখ বন্ধ করে নেয়, ভাবলো সেদিনটা, শ্বাস ফেলে বলল। আমি শুধু আটকে রাখতে চেয়েছিলাম আপনাকে কিছু সময়ের জন্য, কাছাকাছি থেকে গল্প করতাম। আমি ওসব মনে নিয়ে আপনাকে আটকাইনি, ছলনা করতে চেয়েছি, তবে ওই উপায় নয়। আপনিই তো। এইবার এই কথাতে স্বামীর হঠাৎ হেসে দিল। কিছুক্ষণ হেসে পুনরায় গম্ভীর হয়ে বলল। ও, তো সেদিন ওটাও আমার বোঝার ভুল ছিল। এই জন্যই দাদি হর হামেশা বলে পুরুষ মানুষের আসল শত্রু তো। আমি বুঝতে ভুল করেছি বিধা আমার বোন পালিয়েছে, তুমি এখানেও নির্দোষ বনে গেলে। জান্নাত ঘাড় ঘুরিয়ে জানালার দিকে তাকায়। বৃষ্টি যেন থামবেই না আজ। স্বামীরের কথার জবাব সে দেয় না। স্বামীর কথা থামিয়ে ওভাবেই ঘনিষ্ঠ হয়ে থাকলো মুহূর্তের পর মুহূর্ত। সুপ্তি ভাবির কথা মোতাবেক আর মেলে ধরতে ইচ্ছে হলো না নিজেকে। তার চুপ থাকাতে ভীষণ আরাম লাগছে, শান্তি পাচ্ছে সে এই বুকটাতে। এই দ্বন্দ্বের, এই দূরত্বের, এই বিচ্ছেদের পরে আজ এই মুহূর্তটুকু দারুণ উপভোগ করলো দুজনের অবচেতন মন। কেউ কাউকে আর খোঁচায় না, কোনো অভিযোগের প্রসঙ্গ টানে না। জান্নাত বৃষ্টির শব্দে আর লোকটার উষ্ণতায় ভুলে গেল বিগত 3টা মাস। স্বামীরও ভুলল। শুধু নিঃশ্বাসে নিঃশ্বাসে বেরিয়ে আসে প্রশান্তির আমেজ, যা একটু সুস্থ স্বাভাবিক দম্পতি হরহামেশাই একে অপরের মাঝে খুঁজে পায়। আগামীকাল সকালে আবার কি হবে জানে না দুজন। স্বামীর আবারও তার অহেতুক ঠাটবাট নিয়ে জান্নাতের ওপর চড়াও হবে কিনা, জান্নাত আবারও তালাক চেয়ে বসবে কিনা, দুজন জানে না। তবে কিছু সময়ের জন্য দুজন ক্ষমা দিল দুজনকে অভিযোগের পাতা থেকে। জায়াটি বাচ্চা মরার অপবাদ পেয়েছে, জায়াটি স্বাধীনতা না পাওয়ার কষ্ট পেয়েছে, প্রতিটি জায়ার অবহেলায় বাচ্চা হারিয়েছে, জায়া চেষ্টাচারী হয়ে তালাক চাইবে বলে প্রতিটি কষ্ট পেয়েছে। কিছুক্ষণের জন্য এসব ধামাচাপা পড়ে গেল। গুমুর গুমুর বজ্রপাতের আওয়াজও তাদের হুঁশ ফেরাতে পারল না। ওরা দুচোখ বুঝে তাকিয়ে রইল এক শান্তির দুনিয়ায়, যেখানে জায়াপতিদের মাঝে অহেতুক বিষয়গুলি নিয়ে ঠোকাঠুকি হয় না। সেদিন রাত থেকে টানা 1 সপ্তাহ বৃষ্টি ছিল। আজ সকাল থেকে ধরণী জুড়ে ঝকঝকে রোদের খেলা। ছাদ থেকে আচারের বয়ম দুটো দুহাতে আগলে নিয়ে জান্নাত নিচে নামল। তার মধ্যে তাড়াহুড়ো ভাব লক্ষ্য করা যাচ্ছে। আজ রুহির রিসিপশন। বাড়ির সবাই তৈরি হচ্ছে। খানিক বাদে কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা দেবে সবাই। জান্নাত আচারের বয়ম নিয়ে ঘরে ঢুকলো নিজের। স্বামীর তৈরি হবে, তাকে সাহায্য করতে হবে। সাদা রঙের একটা ব্লেজার স্যুট পরবে স্বামীর আজ। আয়নার সামনে দাঁড়িয়ে ক্রাচে এক হাতের ভর রেখে আরেক হাতে চুল সেট করছিল। জান্নাত আর চোখে এক পলক স্বামীরকে দেখে তাকে অফ হোয়াইট রঙের শার্ট পরিয়ে বোতাম সবগুলো লাগিয়ে উপরে ব্লেজার পরিয়ে দিল। তারপর গিয়ে নিজে তৈরি হয়ে নেয়। নীল রঙের বেনারসি কাতন জড়িয়েছে জান্নাত আজ গায়ে। এই শাড়িটা স্বামীর কিনে দিয়েছিল তাকে। আসল ঠিক করতে করতে সেই দিনটা স্মৃতিচারণ করে জান্নাত। স্বামীর ওকে আর পরাবে না সে কথা জানতে পেরে জান্নাত যেদিন রূপাতলি গিয়েছিল এবং বাধ্য হয়ে আবার যখন স্বামীরের সাথেই ফিরে এসেছিল, সেদিন রাতে না খেয়ে কেঁদে কেটে ঘুমিয়ে গিয়েছিল জান্নাত। সকালে উঠে দেখেছে লোকটা একটা শাড়ি আর একটা সোনার চেইন তার জন্য বিছানায় রেখেছে সান্ত্বনা স্বরূপ, যেন তাৎক্ষণিকভাবে আরও একবার বোঝাতে চেয়েছে জান্নাতের চোখে আঙ্গুল দিয়ে। দেখো দেখো, তোমার স্বামী এমনি এমনি কত কি করতে পারে তোমার জন্য। প্লিজ আর ফ্যাচ ফ্যাচ করে খেতে মাথা খেও না। আলটিমেটলি তোমাদের নারীদের চাহিদা তো এই শাড়ি গয়না এসে শেষ হয়। পড়াশোনা করে চাকরি করে তো এসবই কিনবে। যেন বাচ্চাকে ললিপপ দিয়ে শান্ত করার চেষ্টা করছে সেদিন। নীল শাড়িতে বউকে দেখে তাকিয়ে থাকে স্বামীর কিছুক্ষণ। তারপর হঠাৎ মুখটা বেজার হয়। এত সুন্দর হতে হবে কেন একজন মানুষকে? আজ পাবলিক প্লেসে যাচ্ছে, কি অঘটন ঘটায় এই মেয়ে কে জানে। জান্নাত অঘটন ঘটানোর মতো সাজলই না তেমন আজ। তবে অঘটন একটা ঘটল। ননদের বিয়ে খেতে গিয়ে জান্নাত নিজেই প্রস্তাব পেল বিয়ের। রুহির এক ঘনিষ্ঠ বান্ধবীর মা জান্নাতকে রুহির কাজিন ভেবে ছেলের জন্য প্রস্তাব দিলেন রাজিয়ার কাছে। খবরটা স্বামীরের কানেও গিয়েছে। সেই থেকে ঘোমটা টেনেই প্রায় অর্ধেকটা মুখ ঢাকা জান্নাতের। তারপর আর কমিউনিটি সেন্টারে ভিড় ভাট্টার মধ্যে গিয়ে সামাজিকতাও করেনি সে।
রিজিয়া বণিক মেজ ছেলের বউকে আড়ালে রেখে বিশ্রাম নিতে বলেছে। সে তো তার ছেলেকে খুব ভালো করে চেনে। রুহি তন্ময়ের রিসিপশনকে ঘিরে কত হই হুল্লোড় হচ্ছে, সেদিকে যাওয়ার সাহস নেই জান্নাতের। যত যাই হোক, ওই লোকের মুখের লাগাম নেই। আবার সবার সামনেই যদি চেঁচামেচি শুরু করে দেয় অহেতুক, এই অনুষ্ঠান মাটি করে কী লাভ? স্বামীর সামাজিকতার খাতিরে বোন আর বোন জামাইয়ের সাথে হাস্যোজ্জ্বল ছবি তুলল 3-4টা। পরপর গম্ভীর হয়ে এসে বসলো রেস্ট রুমে, পায়ের ব্যথার অজুহাত দিয়েই। এই কক্ষে জান্নাত এবং কিছু মহিলা ছিলেন। বাচ্চারা ছুটোছুটি করছে আশেপাশে। স্বামীর এতক্ষণে হাঁপ ছেড়ে বসে বাচ্চাদের দেখতে লাগলো। সে বাচ্চা ভীষণ পছন্দ করে। বাকি সবার মতো আহ্লাদি কথা বলে মুখের ফেনা না তুললেও ছোট ছোট বাচ্চা দেখলেই কোলে নিতে দোলাতে থাকে সে। ও বাড়ি তায়েফের একটা 18 মাস বয়সী ছেলে আছে। কক্ষময় হাঁটি হাঁটি পাপা করছিল। বাচ্চাটাকে কাছে ডেকে স্বামীর নিজের কোলের ওপর বসালো। কোনো কথা নেই, শুধু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দৃষ্টিতে সরল মুগ্ধতা তার। বেশ গুলুমুলু বাচ্চাটা। জান্নাত যখন প্রেগনেন্ট ছিল তখন স্বামীর কল্পনায় ঠিক এমন একটা গুলুমুলু বাচ্চারই প্রতিচ্ছবি আঁকত। খুব করে চাইতো মেয়ে হলে যেন মুখের আদল হুবহুব জান্নাতের মতো হয়। কথাগুলো ভাবতে ভাবতেই ভেতরে ভেতরে আবেগী হয়ে উঠল স্বামীর। জান্নাত অদূরে বসেই লোকটাকে দেখছিল। বুঝল লোকটা বাচ্চাদের আদর করে তার নিজের স্টাইলে। কিন্তু একটু হাসলে কি হয়? একটু হাসলে বুঝি মান কমে যাবে তার? সে বুঝি স্বামীর চৌধুরী থাকবে না? তবে আশ্চর্যের বিষয় হচ্ছে জান্নাত দেখছে এর আগেও বাচ্চারা এই লোকটার সাথে খুব ভালো মেশে। স্বামীর কোলে সব বাচ্চা ভদ্র হয়ে বসে থাকে। কে জানে, হয়তো ওরাও ভয় পায় লোকটাকে। হয়তো ভাবে ট্রিং বিরিং করলে এই লোক চাটি মারবে, তাই চুপ থাকে, আদর নেই। ভাবতে ভাবতে আপন মনে হেসে ওঠে জান্নাত। পরপর মুখটা ফ্যাকাশে হলো নিজের বাচ্চাটার কথা মনে করে। একদিন এভাবেই দেখতো না সে স্বামীর আর তার বাচ্চাকে। হঠাৎ কক্ষে ঢুকলো সুহানার ছোট বোন সুজানা। তার বরকে নিয়ে নেমন্তন্নে খেতে এসেছে। জান্নাতের সাথে 2-1 বার কথা হয়েছিল। বয়সেও জান্নাতের বয়সী। বরিশাল মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পড়ছে। মাধ্যমিক থাকতেই চাচাতো ভাইয়ের সাথে প্রেম করেছিল। চাচাতো ভাই নেভি অফিসার। বাড়ির লোকজন মিলে দুজনের বিয়ে দিয়ে দেয়। সুজানা মেয়েটা স্বভাবসুলভ, খুব হাসি খুশি একটি মেয়ে। স্বামীর জান্নাতের সাথে নিজের বরের পরিচয় পর্ব শেষ করে হাসতে হাসতে জান্নাতকে বলে, এই জানো, কাল আমার এক্সাম আছে, অথচ আমি বিয়ে খেতে এলাম। তবে যাই বলো, এই পড়াশোনা করতে আমার একটু ভালো লাগে না, গলায় কাটা মনে হয়। তবে এই যে আমার বড়মশাই, তার ইচ্ছে আমি পড়াশোনা করে কিছু একটা হই। সব সময় এই ব্যাপারে খুব শাসন তার। স্বামীর চুপ আছে। জান্নাত হাসতে হবে তাই মলিন হাসল। সুজানা ছটফটিয়ে বলল, তুমি কেন পড়াশোনা করছো না জান্নাত ভাবি? আপু বলল তুমি মেধাবী ছাত্রী ছিলে। জান্নাত হঠাৎ স্বামীর দিকে তাকায়। স্বামীরও চেয়ে আছে। ওর দৃষ্টিতে দৃষ্টি রেখে জান্নাত সুজানাকে নিচু স্বরে বলল, আমারও পড়তে ইচ্ছে করে না, তাই বাদ দিয়েছি। সুজানা হাসল। ওমা তাই? স্বামীর ভাইয়া শুনলো তোমার কথা, জোর করলো না পড়াশোনা করতে? জান্নাত চোখ নামায়। পরপর মিষ্টি করে হেসে সুজানাকে বলে, না, উনি আমার মনের উপর জোর করেন না কখনো। জবাবটা দিয়ে জান্নাত হাঁসফাঁস করে উঠল। প্রসঙ্গ পাল্টানোর তারা কাজ করছে তার মাঝে। নির্বাক তাকিয়ে আছে স্বামীর দিকে আরেকটিবারও তাকালো না জান্নাত। সুজানার হাত ধরে বলল, বাদ দাও, চলো তোমাকে সুহানা ভাবির কাছে নিয়ে যাই। হল ভর্তি ছেলে ছোকরার দল। বরকনে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ হতেই স্বামীর বাড়িতে যাওয়ার তারা দেখালো। সে আসার পর থেকেই দেখছে এমন কোনো অল্প বয়সী ছেলে নেই যারা দৃষ্টি জান্নাতের মুখে আটকায়নি। ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরেছে স্বামীর, আজ আর পারছিল না। তবে অনুষ্ঠানের শেষেও একটা কাণ্ড ঘটল। তন্ময়ের একজন খালাও জান্নাতের পরিচয় জানতেন না সঠিকভাবে, শুধু জানতো এই মেয়েটি চৌধুরী বাড়ি থেকে। অনুষ্ঠানের ভিড়ের মধ্যে এত নম্র ভদ্র বাচ্চা বাচ্চা দেখতে চমৎকার একটি মেয়ে তন্ময়ের বড় খালা পারুলের নজর কাড়ল। স্বামী তখন ড্রাইভারকে খুঁজছিল, জান্নাতকে নিয়ে বাড়িতে যাবে, তাই গিয়ে স্বামীরকে ভদ্রমহিলা বলল, স্বামী এই যে কি, তোমরা ছোট বোনটি, তা তোমার এই যে ছোট বোনের বিয়ে দিবে কবে আমাকে বলো। আমার হাতে পাত্র আছে, সৈকত নামে শুনেছ? মহিমা
আপনার ছেলে বিমান বাহিনীতে আছে না? মস্ত বড় অফিসার। স্বামী থমথমে মুখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে থাকে। জান্নাত মাথা নিচু করে নেয়। ভদ্রমহিলা আরো কিছু বলবে, তখনই স্বামীর জলদ গম্ভীর স্বরে বলে উঠল, বউ আমার, এটা ছোট বোন না। ভদ্রমহিলা জিভ কাটলেন। ক্ষমা চেয়ে পরিচিত হয়ে নিল জান্নাতের সাথে। জান্নাত তখন থেকে খেয়াল করছে ছোট অভিমানী বাচ্চা ছেলেদের মতো মুখ ফুলিয়ে আছে স্বামীর। পুরো রাস্তায় কিছুই বলল না। বাড়িতে পৌঁছে জান্নাত যখন ওর ব্লেজার খুলতে সাহায্য করতে গেল, তখন গম্ভীর হয়ে বলল, পারবো আমি। জান্নাত দেখলো মানুষটাকে, বুঝলো সবটাই। হঠাৎ অবচেতন মনটা জান্নাতের খুব মজা পেল। এই লোকের এখানেও বাড়াবাড়ি, খুব হিংসুটে, ভীষণ হিংসুটে জান্নাতকে নিয়ে। মৃদু শ্বাস ফেলল জান্নাত, বলল, রেগেছেন কেন? বুঝতে পারিনি মহিলাগুলো প্রস্তাব দিতেই পারে। আমি তো আর ওই অফিসার পাত্রের কাছে দৌড়ে যাইনি। আপনাকে কখনো কখনো একটা বাচ্চা ছেলের মতো লাগে। স্বামীর জবাব না দিয়ে তপ্ত শ্বাস ফেলে জান্নাতকে দেখছিল। কেন জানি এই একটা বিষয় জান্নাতের খুব ভালো লেগেছে আজ। একটা কঠিন পুরুষ মানুষ তাকে নিয়ে হিংসা করে বাইরে ছেলেদের সাথে, তো মেয়েদের মতো হিংসুটে লোকটা। জান্নাত ওর ব্লেজার খুলে শার্টের বোতাম আঙ্গুলে রেখে হঠাৎ কৌতুক করে বলল, আচ্ছা, আমি যদি না থাকি তবে আরেক নারী এলেও আপনি তাকে নিয়ে এভাবে হিংসে করবেন, তাই না? কারণ আমি বউ, তাই আমাকে আগলে রাখেন। এমনিতেও আলাদা করে জান্নাতুলের কোনো বিশেষত্ব নেই তো আপনার কাছে। আমার জায়গায় সেই নারী এলেও তাকে নিয়ে এভাবে হিংসে করবেন। তার জন্যেও বিয়ের প্রস্তাব এলে এমন ভয়ঙ্কর সুন্দর করে ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে রাখবেন। কথাগুলো শেষ করতেই গলা কেঁপে উঠল জান্নাতের। আচমকা রেগে জান্নাতের হাতটা সরিয়ে দেয় স্বামী। এমনিতেই মেজাজ গরম ছিল, এই মেয়ে সীমা ছাড়াল। ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে স্বামীর বলল, যাও, তোমাকে এসব করতে হবে না। তুমি চলে গেলে নতুন যে নারীটা আসবে সে করবে, তোমার কি? জান্নাত ধাক্কা খেয়ে মলিন হাসে, আবারও এগিয়ে যায় লোকটার কাছে। হাতটা লোকটার শার্টের বোতামে রেখে বলে, যাবো তো, আপনি সুস্থ হলেই ততদিন এই বোতামগুলো আমিই খুলি। জান্নাতের তেরা কথায় স্বামীর হঠাৎ এক কাণ্ড করে বসল। মেয়েটার কোমর চেপে ধরে কাছে টেনে আবার ধাক্কা মেরে বিছানায় ফেলল। জান্নাত চমকালো না। লোকটা তো সে রন্ধে রন্ধে চিনেছে, তালাকের কথা শুনতে পারে না। জান্নাত বিছানায় পড়ার পরেই স্বামীর ওর ওপর চড়াও হলো উত্তপ্ত মেজাজ নিয়ে। যদিও পায়ে ব্যথা পেল, সেটুকু সহ্য করলো দাঁতে দাঁত চেপে। সময় নিয়ে রক্তচক্ষু স্বাভাবিক হলো। মুহূর্ত যায় দুজনের মাঝে। হঠাৎ স্বামীর শক্ত হাতটা ছুঁলো জান্নাতের গলা। নিরেট গম্ভীর স্বরে দাঁতে দাঁত চেপেই বলল, বিশেষত্ব আছে। জান্নাতুলের এই সরল গাল দুটোর বিশেষত্ব আছে আমার কাছে, আমার চোখে। জান্নাতুলের এই দুটো চোখ কেঁদে দিলে যে আমার মেজাজ পড়ে যায়, সেটাই চোখ দুটোর বিশেষত্ব। এই ঠোঁট কি চমৎকার কোরআন তেলাওয়াত করে, সেটাই এই ঠোঁট দুটোর বিশেষত্ব। এই নাক বিয়ের চিহ্ন হিসেবে যে নাকফুল পড়েছে, নাকে ব্যথা হলেও পড়ে থেকেছে দিনের পর দিন, সেই নাকটারও বিশেষত্ব আছে আমার কাছে। এই যে হিংসেপনা করছি, সব এই জিনিসগুলো বিশেষ বলেই বলছি। আর এই জিনিসগুলো ওই পাড়া গা থেকে কাদা মাখা পায়ে আমার ঘরে আসো জান্নাতুল ফেরদৌসের বলেই করছি, বুঝলে তুমি? অনিমেষ চেয়ে রইল জান্নাত লোকটার দিকে। এই স্বীকারোক্তি জান্নাতের অপ্রত্যাশিত। এই স্বীকারোক্তি স্বামীর কখনো দেয়নি, কখনো প্রেমময় কথা বলেনি। জান্নাত লাই পাবে তাই আজ বলল। এই স্বীকারোক্তি সুন্দর তবে রূঢ়। জান্নাতের চোখ ঝাপসা হলো হঠাৎ। নিজেকে সামলায় না মেয়েটা, ঝরতে দেয় চোখের পানি। পর মুহূর্তে হতাশার নিঃশ্বাস ফেলে ম্লান হাসে। স্বামীর কপাল কুঁচকে যায় জান্নাতের চোখে পানি দেখে। জান্নাত ফুপিয়ে ওঠে হঠাৎ, নাক টেনে বলে, জি, শুধুমাত্র এই সবেরই বিশেষত্ব আপনার কাছে আছে। এটুকু বলে থামে জান্নাত। পরপর এক হাতে স্বামীর ডান হাতটা টেনে নিজের বুকের বাপাশে রাখে, বলে, আর এখানে কয়েকটা জান্নাতুল আছে। সেই জান্নাতুলদের ছোঁয়া যায় না। তাদের মধ্যে যে জান্নাতুলকে গালিগালাজ করে ওঠেন হঠাৎ হঠাৎ, সেই জান্নাতুলের কোনো বিশেষত্ব নেই। আরও একটা জান্নাতুল আছে, তুই তোকারি করেন যাকে, তার কোনো বিশেষত্ব নেই আপনার চোখে। আরও একটা আছে, যার বাপ মা তুলেও কখনো গালি দিয়ে ওঠেন, তারও কোনো বিশেষত্ব নেই আপনার কাছে। এবং আরও আছে, তাদের কথা আর নাই বলি। স্বামী তাকিয়ে আছে এক দৃষ্টিতে। জান্নাত নিজেকে সামলে নিয়ে চোখ মুছল, কণ্ঠস্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, বিশেষত্ব নেই, তাই ওদের নিয়ে আপনার মাথা ব্যথাও নেই। আপনার মাথা ব্যথা এই জান্নাতুলের
গাল, চোখ, নাক, ঠোঁট এগুলো নিয়েই। শেষের কথাগুলো ক্ষীণ আওয়াজে গলা থেকে বের করলো জান্নাত। হঠাৎ কি হলো স্বামীর, সে কথা হারিয়ে ফেলল। ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া তার আর কিছু করার নেই যেন। দুজন দুজনের দিকে চেয়ে আছে। না জান্নাত স্বামীরকে ওর ওপর থেকে সরতে বলছে, না স্বামীর সরছে। হঠাৎ যখন ঘড়ির ঘন্টা বাজলো তখন স্বামীর হুঁশ ফিরল, আর ভেতরটা কেন জানি তালগোল পাকিয়ে ফেলছে। তবুও হঠাৎ কি মনে করে ধীরে ধীরে বলে উঠল, আজ সুজানাকে কেন বলে দাওনি আমি তোমাকে পড়াতে দিইনি? ম্লান হাসল জান্নাত, জবাব দিল, কেন বলবো? না, বলাই তো উচিত। একটা অন্যায় হয়েছে তোমার সাথে, নালিশ করবে না? নিমেষহীন কিছুক্ষণ চেয়ে থাকলো জান্নাত, অতঃপর ধীরে ধীরে বলল, কেন নালিশ করব? বউকে পড়ালেখা করতে দেয়া তো বিয়ের শর্তের মধ্যে আসে না। ওগুলো স্বামীর মর্জি, স্বামীর খুশি। ওগুলো তো আমার ভরণ পোষণ নয়, ওগুলো আমার স্বপ্ন আর আবদার ছিল। অষ্টম শ্রেণী পর্যন্ত তো বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করলাম সরকারের কৃপায়, পরে মাধ্যমিক স্যার ম্যাডামদের কৃপায় যথেষ্ট হয়েছে। আপনি তো আর কাবিনের কাগজে সই করে লিখে দেননি আমাকে পড়ানোর দায়িত্ব আপনার। আপনার কোনো দায়িত্ব আর রইল না। আপনি না মানলে নাই। এদেশে এমন কোনো আইন আছে যে রানীর মতো ভরণ পোষণ দেওয়ার পরে বউয়ের বাড়তি স্বপ্ন ও আবদার পূরণ না করে স্বামী শাস্তি হবে? নেই তো। তাহলে সুজানার কাছে নালিশ করে আপনাকে অপরাধী সাজিয়ে কি হতো? ও তো সাধারণ একটা মানুষ। আর আমার অভিযোগ করার জায়গা, নালিশ করার জায়গা বাইরের মানুষ নয়, আপনিই ছিলেন। পড়ালেখা তো আমার জীবনের ফোর্থ সাবজেক্ট হয়েই রইল। বাকি যে সাবজেক্টগুলো তাতেই আপনি গড়িমসি করেছেন। সেই ন্যায় বিচারই তো আমি পাইনি। পড়ালেখা দিয়ে আবার কি করব আমি? পড়ালেখা না করতে পারার নালিশ ফরিয়াদ করে কি হবে? বলতে বলতে জান্নাত একটা কাণ্ড করে বসল। মেয়েটা ফুপিয়ে উঠল অসহায়ের মতো। কিশোরী থেকে তরুণী হতে চলেছে, তবুও কাঁদলে বাচ্চাদের মতো, এবং বিছানার চাদর খামচে ধরে শুধু কেঁদেই চলল। এই চোখের জল বৃথা, তবুও ঝরতে লাগলো। এইবার এই কথাগুলো কানে যেতেই স্বামীর বোবা হলো। এইবার ওভাবে জান্নাতকে ডুকরে কাঁদতে দেখে স্বামীর নির্বাক হয়ে চেয়ে রইল, এবং এইবার স্বামীর হয়তো একটু হলেও বুঝল। জান্নাতুলেরা খুব বেশি কিছু চায় না, যেটুকু চায় সেটুকু না পেলেও সেই কেঁদে কেটে ধুয়ে মুছে সাফ হয়ে যায় জান্নাতুলদের অপ্রয়োজনীয় চাহিদা পূরণ হবার যন্ত্রণা। রাত 9টার দিকে ওদের লঞ্চ। জান্নাতুল সকাল 10টার দিকেই সবকিছু গোছাতে বসলো। জামা কাপড় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাগজপত্র সবকিছু খুব সাবধানে রাখতে হবে, সব গুছিয়ে। যদি কিছু একটা ভুল করে রেখে যায় তবে বিপদ। ওর কাজ কমে ভীষণ তাড়াহুড়ো ভাব লক্ষ্য করছে স্বামীর। বিছানার হেড সাইডে হেলান দিয়ে বসে আছে সে। ভর সকালে জানালা থেকে আশা করা মিঠা রোদের উষ্ণতা নিয়ে নিতে হঠাৎ জান্নাতুলকে বলে উঠল, তাড়াহুড়োতে আবার কিছু ফেলে রেখে যেও না। জান্নাত চটপটে জবাব দেয়, আমার মনে আছে, সব নিয়েছি। স্বামীর জানে জান্নাত কাজে কর্মে চালু মেয়ে, এসব বলার প্রয়োজন নেই, তবুও বলল, আসলে ইদানিং মেয়েটাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতে তার ভালো লাগছে। নয়তো মেয়েটা এক শব্দ প্রয়োজনের বাইরে খরচ করে না। একটা বোবা বউ। স্বামীর অবশ্য চেয়েছিল যে বাড়িতে অহেতুক কথা বলবে না, তবে যে স্বামীরকে একাকিত্বে ভোগাবে এমন বউ সে চায়নি। স্বামীর সংসার করতে চেয়েছিল নিরিবিলি একটা সংসার, বোবার সংসার তো নয়। ছুটে ছুটে জান্নাত যখন সব গুছিয়ে নিচ্ছিল তখন স্বামীর ফোনে হঠাৎ একটা কল আসে। রিসিভ করে 10 সেকেন্ড কথা বলেই স্বামীর বলল, একটা পার্সেল এসেছে নিচে, একটা মেয়ে এনেছে, একটু রিসিভ করে আনো তো দরজা থেকে। ইয়া বড় একটা বক্স। জান্নাত সই করে 2 হাতে আগলে নিয়ে দাঁড়িয়ে আছে। রিজিয়া বণিক রান্নাঘর থেকে জানতে চাইলেন, ওতে কি জান্নাত? জি না আম্মা, আপনার ছেলে অর্ডার করলো। ও আচ্ছা, যাও ওকে দাও। আর শোনো, স্বামীরের সব কিছু গুছিয়ে নাও, আমি একবার চেক করে দেখব যাওয়ার আগে। ঘাড় কাত করে জান্নাত দোতলায় উঠল। বক্সটা এনে স্বামীরের কাছে রাখতেই স্বামীর খুব একটা ভ্রুক্ষেপ না করে নিজের মনোযোগী দৃষ্টি ফোনের স্ক্রিনে নিবদ্ধ করেই বলল, খোলো ওটা। জান্নাত খুলল বক্সটা, এক এক করে বের করে আনলো 2টো ঘরে পরার সুতি শাড়ি, স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট, জান্নাতের শ্যাম্পু, সুগন্ধি এবং কিছু চকলেট। গলির মাথায় যে বড় সুপার মার্কেট আছে সেখান থেকে অর্ডার করে নিয়েছে স্বামীর। ওসব ধরে রেখে আয়ত চোখ জোড়া জান্নাতে স্বামীরের গম্ভীর মুখটা দেখে। স্বামীর ফোনের নোটপ্যাডে অফিসের কিছু ডেডলাইন লিখতে লিখতে বিরক্ত ভঙ্গিতে বলে,
কি শাড়ি পরে বাড়িতে থাকো? হ্যাঁ, চোখে দেখো না? ভিখারিকেও দেয়া যায় না এমন হয়েছে রং উঠে গিয়ে। আজ ধুয়ে মাকে দিয়ে দেবে, ওই দুটো দিয়ে কাঁথা সেলাই করার মতো যোগ্য না শাড়িটা।